দেখেন এই মহিলাটা আপাত মস্তক একটা করাপ্ট মহিলা, তার নখ থেকে নিয়ে মাথা চুল পর্যন্ত কারাপশনের সঙ্গে সারাটা জীবন পরের টাকায় পরের আসতে দেয় নাই। এখানে কোনো আসতে দেয় নাই বলতে জামাত শব্দটাও তিনি জামাত আসতে দেয় নাই, সে কে কাউকে আসতে দেওয়া বা না দেওয়ার। আজকে জামাত যে দাবিটা করতেছে আর রেজওয়ানা হাসান যে দাবিটা করতেছে, দাবিটা একদম অমূলক এবং উনি মিথ্যাচার করেছেন, মানে পরিপূর্ণ একটা নির্বাচন করে বিতর্কিত করেছেন। মানে রেজওয়ানা হাসানের বক্তব্যটাও ভুল আর জামাতের বক্তব্যটাও ধরেন জামাতের তালিকা থেকেই একজন আসছে, ফর এক্সাম্পল সেটা রেজওয়ানা হোক বা অন্য কেউ হোক, হোয়াটএভার, বা বিএনপির তালিকা থেকে আসছে। এখন বিএনপির তালিকা থেকে বা জামাতের তালিকা থেকে আসলে পরবর্তীতে তার প্রত্যেকটা কর্মকাণ্ডকে বিএনপি বা জামাত সমর্থন করবে, এটা আপনি কেন ভাবেন? আজকে রেদওয়ানার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, সব কিছু ঊর্ধ্বে আমি একটা কথা বলবো, রেদওয়ানা তার নিজের ইচ্ছা নিজেই স্বীকার করেছেন সে শপথ ভঙ্গ করেছে। আর কল্যাণ সমিতিতে যে টাকা জমা দেয় সে তার নিজের উপার্জিত টাকা, সেটা চাঁদাবাজি না। আমি সারাদিনে আমি 200 টাকা কামাই করলাম, সেখানে 20 টাকা বা 50 টাকা দিন, সেটা হলো তাদের হলো নিজেদের হলো ভবিষ্যতের জন্য তারা দেয়। 26 সালের যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনেও 300 আসনের 300 জন প্রার্থী, সেটা জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন, একজন ব্যক্তি হলফ করে বলতে পারবে না যে আমি নির্বাচন কমিশনের আচরণবিধি শতভাগ মান্য করে এই নির্বাচনে অংশগ্রহণ করি। আই ক্যান চ্যালেঞ্জ এই ধরনের মন্ত্রী হওয়া আল্লাহর কাছে বলি কোনোদিন যেন না বানায়, যে এই মন্ত্রী অন্যের হুকুমে মন্ত্রণা চালাতে হবে, এরকম মন্ত্রী না হওয়ার চেয়ে বাসায় বৈশা ওই নিজের ছেলে মেয়ের নাতির পালা অনেক ভালো। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। পরিচয় করে দিই, আজকে অতিথি হিসেবে যারা রয়েছেন আমার সাথে, হাবিবুর রহমান হাবিব, তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। তারপরে রয়েছেন ফারুক হাসান, তিনি মুখপাত্র, সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ। এবং সবশেষ রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, তিনি রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। বক্তব্য শুরু করি মেজর আখতারুজ্জামান, আপনাকে দিয়ে। রেজওয়ানা হাসান আজকে একটি মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন সেটি বাহ্যিকভাবে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে, তিনি বলেছেন, কিন্তু সময় যেতে যেতেই সেদিন সন্ধ্যা থেকে খবর আসছিল, মানে তিনি বলছেন তার ভাষায়, যে নানা জায়গায় কেন্দ্র দখল হয়েছে, জাল ভোট দেওয়া হচ্ছে, ব্যাপক অনিয়মের খবর তাদের কাছে আসছিল, জামাতের কাছে আসছিল। প্রায় 53টি আসনে এমন অনিয়মের অভিযোগ জামায়াত ইসলামী দাখিল করেছে, কিন্তু গতকাল আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। তিনি বলছেন সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা রেজওয়ানা। এখন সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান এক সাক্ষাৎকারে নারী অধিকার বিরোধী উগ্রবাদীদের মেইন স্ট্রিম হতে দেয়নি বলে মন্তব্য করেছেন। তার এই বক্তব্য কি প্রমাণ হয় যে তারা জামায়াতকে ক্ষমতায় যেতে দেয়নি? জামায়াত কি নারী অধিকার বিরোধী, তারা কি উগ্রবাদী? এই ক্ষেত্রে সাংবাদিক বলেছেন যে নারী অধিকার বিরোধী উগ্রবাদীদের একটা অংশ এখন বিরোধী দলে। সাংবাদিকের মন্তব্য ধরে কি বলা যায় যে রেজওয়ানা হাসান জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনার করা আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে সালাম জানাই। এটা ইঙ্গিতে কি আছে? এটা স্পষ্ট করে বলেছে। এই মহিলা তো কোনো ইঙ্গিত করে বলে নাই, স্পষ্ট করে সুনির্দিষ্ট হয়ে বলেছে। এখন এটাকে আমরা তাকে বাঁচানোর জন্য আমরা এটাকে অন্যভাবে রূপান্তর করার চেষ্টা করছি। দেখেন এই মহিলাটা আপাত মস্তক একটা করাপ্ট মহিলা, তার নখ থেকে নিয়ে মাথা চুল পর্যন্ত কারাপশনের সঙ্গে সারাটা জীবন পরের টাকায় পরের পয়সা পরের দেয়া ওই বিভিন্ন ধরনের কথা বলেছেন। এবং তার হাজবেন্ড তো আমরা জানেন সে কি করেছে, কার ব্যবসাপাতি করেছে। এবং এদের মতো লোকদেরকে বিপ্লবোত্তর সরকার, অন্তর্বর্তী সরকারে কিভাবে অংশগ্রহণ করা হয়েছিল, এই যে বিপ্লবোত্তর সরকার বা আজকে যে প্রতি বিপ্লবটা হয়ে গেল, আজকে যে বিপ্লবের চিন্তা চেতনা ধারণা সব পরিবর্তন হয়ে গেল, এটার পিছনে যে কয়েকজন দাঁড়িয়ে, তার মধ্যে অন্যতম রেদওয়ানা। এবং রেদওয়ানা যে বক্তব্যটা দিয়েছে, উনি দায়িত্বে ছিল এবং সে পরিষ্কার বলেছে যে তাই আসতে দেয় নাই। এখানে কোনো আসতে দেয় নাই বলতে জামাত শব্দটাও তিনি জামাত আসতে দেয় নাই, সে কে কাউকে আসতে দেওয়া বা না দেওয়ার। কারণ একজন কেউ যদি আসতে না দেয়, একজন যদি আসতে না দেয়, তাহলে সে কি বিশ্বাসভঙ্গতা করে নাই? সে কি দায়িত্বের প্রতি অবজ্ঞা বা বিশ্বাসঘাতকতা করে নাই? আমি দল বলছি না, তার কথা ধরে যদি আমি বলি যে উনি উনার কারণে
আমি আচ্ছা, কিন্তু আমার হাবিব ভাই নির্বাচন করেছিল। এখন আমি যদি বলি হাবিব সাহেবকে ওই রেদওয়ানা আসতে দেয় নাই, হয়তো হাবিব সাহেব তার চোখে বিভিন্ন হইতে পারে যেটা হাবিব সাহেব না, আদৌ হাবিব সাহেব না, কিন্তু তার দৃষ্টিভঙ্গিতে সে হয়তো হাবিব সাহেবকে টার্গেট করেছে। এবং আমি বলবো আজকে যে হাবিব সাহেব নির্বাচিত হতে পারলো না, এর জন্য এই রেদওয়ানা দায়ী। এই রেদওয়ানাই হাবিব সাহেবকে নির্বাচিত দেয় নাই। এরকম ভাবে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংসদ সদস্যকে আসতে দেয় নাই, এটা তো সে স্বীকার করে নিয়েছে। কাজে এখানে তাহের সাহেব যে বিচার দাবি করেছে এটা অতি ন্যায্য এবং জনগণের দাবি। বাংলাদেশের মানুষ, আপামর জনগণ মনে করে। এখন প্রশ্ন হয়েছে জনগণের প্রতিনিধিত্ব আমরা সবাই করি না, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশের প্রায় 49% প্রতিনিধিত্ব করে কাস্টিং ভোটের। আচ্ছা, 49% ভোটের, তাই তো রিপোর্টে আসছে কাস্টিং ভোট যেটা পড়ছে সেটা প্রতিনিধিত্ব করে। আচ্ছা, কাজে সেখানে আর না কমই দেন বা 30 দেন, 30% লোকের প্রতিনিধিত্ব করে। তারপর তাহের সাহেব যা বলছে তা বাংলাদেশের শতকরা 30% লোকের বক্তব্য। এই 30% মানুষ মনে করে রেদওয়ান একজন বিশ্বাসঘাতক, একজন প্রবঞ্চক, এবং এই নির্বাচনকে সে কলুষিত করার চেষ্টা করছে, যার জন্য জনগণ তার বিচার চায়। এটা ন্যায্য, অতি ন্যায্য। না, এখন এই রেজওয়ানা হাসান যখন এই সরকার গঠিত হয়, অন্তর্বর্তী সরকার, তখন সেই সময় সেনাপ্রধান যেই নামগুলো, যে রাজনীতিবিদদের নাম, যে রাজনৈতিক দলের নাম উচ্চারণ করেছিল, তার সবার আগে জামায়াতের নাম ছিল। এবং ধারণা করা হয় এবং অনেক মানুষ মনে করেন যে জামায়াতের তারা যাদেরকে লিস্ট দিয়েছিলেন, যাদের নাম, তাদের মধ্যে যদি কোনো ঘোর আপত্তি না থাকে তাদেরকে তারাই সরকারের উপদেষ্টা হিসেবে বিবেচনায় তাদেরকেই নেওয়া হয়েছিল। তো সেই সময় এই যে রেজওয়ানা হাসানকে নিয়ে এখন যেভাবে বললেন, সেই সময় করাপ্টেড মহিলা অথবা তাকে আরও কি বিশেষণ দিলেন, সেই সময় কি এটা আপনাদের মাথায় ছিল না? দেখেন, তখন যদি মহিলা সম্বন্ধে মানা করা হতো তাহলে বলছেন নারী বিদ্বেষী করা হচ্ছে। জামাতকে কিছু নাম চাওয়া হয়েছে, কারোর এগেনস্টে ভেটো দিতে বলা হয় নাই, কারো বিরুদ্ধে বলতে বলা হয়নি। বলেছে আপনারা যদি কোনো প্রপোজিশন থাকে, আপনাদের যদি কোনো নাম দিতে চান তাহলে আপনারা দেন। এইভাবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে নাম সংগ্রহ করেছে, কিন্তু ফাইনাল কম্বিনেশন বা নির্ধারণটা করেছে ওই চক্রগুলো যারা এটা করেছে, এবং চূড়ান্ত করেছে ঢাকা এয়ারপোর্টের ভিআইপি লবিতে বসে। আচ্ছা, যেখানে চূড়ান্ত হয়েছে সেখানে জামাত ছিল না, সেখানে জামাত ইসলাম যায়ও নাই। ওখানে কারা ছিল? ওখানে তো আপনার নিউজে রেখেছেন কারা ছিল। আপনার তো নিউজ তো জন্ম হয়নি আপনাদের, কিন্তু তখন তো ছিল, সবাই দেখেছে যে ভিআইপি টার্মিনালে ডক্টর ইউনূস সাহেব এসে ওখানে বসে উনি নাম পরিবর্তন করে একটা নতুন তালিকা দিয়ে তারপরে উনি বঙ্গভবনে গিয়ে শপথ নিয়েছেন। তো সেই সময় যে নামগুলা সেনাপ্রধান চেয়েছিলেন, সেই সেনাপ্রধান নামগুলা চেয়েছিলেন উইথ গুড ফেথ, যেহেতু সেনাপ্রধান তখন বাংলাদেশে ওই অবস্থা অস্বাভাবিক অবস্থা ছিল। এখন অনেক কথা বলতে পারে, তখন তো কোনো রাজনীতিবিদদেরই খুব স্ট্যান্ড পয়েন্ট ছিল না ওই সময় দাঁড়িয়ে কথা বলার জন্য। এই আজকে তরুণ প্রজন্ম আমার পাশে বসে আছে, তারা তখন টকবগে তরুণ, কড়ায় তেলের মতো জ্বলছে, সেখানে কোনো কিছু পরামাত্র স্যাক করে উঠতো, কোনো কিছুই সম ছিল না। তখন ওই মুহূর্তে জিনিসটাকে ইজি করার জন্য জামাত ইসলামকে অংশগ্রহণ করার জন্য বিএনপিকে বলেছে, এর বড় বড় দলগুলোকে বলেছে, কিন্তু ওনাদেরকে তো বলে নাই, যুব সমাজদের বলে নাই, তাদেরকে বলেছে। আমাদের আসিফ মাহমুদের একটা ইন্টারভিউ তো আছে, সেখানেও দেখেছেন সেই ইন্টারভিউতে সে বলেছে যে আমরা জানতাম না, আমাদের বঙ্গভবনে যেতে বলছে, আমরা বঙ্গভবনে যাই নাই। তো এই যে বিষয়টা হয়েছে, তো এখন ওই সময় জামাত তার কিছু নিজের নাম দিয়েছে, জামাত অস্বীকার করে নাই। এখন রেদওয়ানাকে তো প্রতিবাদ করার দরকার নাই, কারণ রেদওয়ানা সেই তালিকায় রেদওয়ানার নাম ছিল না, থাকার প্রশ্নই ওঠে না। আচ্ছা, এটা তো প্রশ্নই ওঠে, কারণ রেদওয়ানার তো প্রশ্ন ওঠে, কারণ রেদওয়ানা তো একটা এনজিও থেকে আসছে, রাজনৈতিক দলের নাম থেকে আসে নাই। বাকিরাও তো অধিকাংশই তো অনেক এনজিও থেকেই আসছিল। না এনজিওতে আসছে, ওরা দিয়েছে। এখন তাদের নাম রেখেছে কিনা যাই না, নাম নিয়েছে। জি, এবং তারা কারা ছিল, কেউ ছিল কিনা আমি জানি না, কিন্তু নাম তখন নিয়েছে। আমরা পত্রপত্রিকায় তৎকালীন সময় টেলিভিশনের অনলাইনে আমরা দেখেছি, আপনিও দেখেছেন। টেলিভিশন না থাকলেও একজন সাংবাদিক হিসাবে আপনি এটা সচেতন, আপনি জানেন। তখন বাধা দেওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু আজকে আপনি বলেন
একজন উপদেষ্টা এই কথা কি কখনো বলতে পারে আমি কাউকে আসতে দেই নাই? সেই ক্ষেত্রে উনি একটা শব্দ বলেছেন, জামায়াতের নাম নেন নাই, উগ্রবাদী এই শব্দটা প্রশ্ন বলেছেন। উগ্রবাদী হোক, এখন জামাত কি উগ্রবাদী? উগ্রবাদী হোক, ন্যাগ্রবাদী হোক, সে কে বলার? তুমি আসতে দিবা না। উগ্রবাদী হলে তুমি আসতে দিবা না। কে উগ্রবাদীকে তুমি ঠেকানোর কে? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কে উগ্রবাদী, কে নম্রবাদী, কে ন্যাগ্রবাদী? এই যে ডিসক্রিপশন গুলা, এই ডিসক্রিপশন গুলা যারা অতীত এভাবে নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছে, তারাই ইতিহাসে আস্থা করে পতিত হয়েছে, তারাই ইতিহাসে খলনায়ক হিসাবে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, যারা বিভিন্ন বিষয়কে নিজেদের করে ডিসক্রিপশন ব্যবহার করার চেষ্টা করেছে। রেদওয়ানা হাসান তার এই বক্তব্যটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত, এবং এটা প্রমাণ করে এই মহিলাটা বাংলাদেশের জনগণের জন্য একটা বিশ্বাসঘাতক, এবং সে দায়িত্ব যে পালন করেছে সেই দায়িত্বে সে চরম বিশ্বাসঘাতকতা করেছে। তাকে জনগণ তার বিচারের আওতায় আনবে। সে তো একজন পরিত্যক্ত, আচ্ছা, সে তো পরিত্যক্ত, তার এখন তো ক্ষমতা নাই আর এখন ওই বাগবাকুম করার। আমরা তো ওই মহিলা দেখেছি যে এই মহিলা কার্পেটের উপরে দিয়ে গিয়ে ড্রেন দেখতে গেছে। আচ্ছা, আমরা তো ভুলে জানি সেগুলা। আচ্ছা, তাই কাজে আজকে আপনি যে প্রশ্নটা করছেন, জি। বা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমি একটা দায়িত্বে ছিলাম। এই দায়িত্বটা আমি ভালোভাবে পালন করতে পারি, খারাপভাবে পালন করতে পারি। জি, কিন্তু সেই দায়িত্বটা যখন আমি 10 জনকে অধিকার নিয়ে আমার প্রশ্ন ছিল, সেখানে তো আমি কারো প্রতি আমার ব্যক্তিগত মতামত বা পছন্দ চাপাই দিতে পারি না। আচ্ছা, আচ্ছা, এটা একটা অন্যায় অনুভূত ইচ্ছা। আচ্ছা, এই ইচ্ছাটা প্রকাশ করাটা তার জঘন্য অপরাধ হয়েছে। জি। আমার ভিতরে অপরাধ আছে, অপরাধ বোধ আছে, কিন্তু এটা কোনো অপরাধী না। আচ্ছা, আমার ভিতরে একজনকে মারার ইচ্ছা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি না মারবো ততক্ষণ পর্যন্ত আমার অপরাধটা প্রকাশিত হচ্ছে না। তাই কাজে রেদওয়ানার ভিতরে যে হীন প্রবৃত্তি ছিল, সে হীন প্রবৃত্তিটা প্রমাণিত হয়ে গেছে। তিনি যখন প্রকাশ করে দিয়েছেন যে তিনি উগ্রবাদীদেরকে আসতে দেন নাই। এখন উগ্রবাদীদেরকে আসতে দেন নাই, এটার প্রতিবাদ তাহের সাহেব বলেছে যে একজনও যদি ওখানে উগ্রবাদী থেকে থাকে, আমার চোখে আমি মনে করি একজন হয়তো উগ্রবাদী ছিল। মিস্টার করিম বা মিস্টার রহিম উগ্রবাদী ছিল, সে উগ্রবাদীকে আসতে দেওয়া হয় না। অর্থাৎ তার অধিকারটাকে অবৈধভাবে হস্তক্ষেপ করে তার ন্যায্য ফসল তাকে পাইতে দেয় নাই। আচ্ছা, এটা অপরাধ। রাইট, ওকে। আমরা হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসি। রেজওয়ানা হাসান এবং একই সাথে খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছে জামায়াত। এই দুই সাবেক উপদেষ্টার বিরুদ্ধে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করেছে, যেটি শুনছিলেন। আপনি উচ্চ আদালতে নির্বাচনের আবেদন করেছেন, সেখানে আপনার আবেদনের শুনানির দিন ঠিক করে একটু আগে আপনি বললেন যে 11 মে সেই দিন ঠিক করেছে। আপনার অভিযোগ কি? আপনিও কি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করছেন? মানে কি প্রক্রিয়ায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে আপনার মনে হয় যে তিনি যেই অভিযোগগুলো করলেন এবং আপনার যে অভিযোগ যেই কারণে আপনি আদালতের কাছে আবার শরণাপন্ন হলেন, মানে মিল পান কোনো কিছুর? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই নির্বাচনটা অবাধ সুষ্ঠু হয়েছে, এই জন্য নির্বাচন পরিচালনা কমিটি বা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার আসন সহ? আমার আসন সহ, আমার কথা শেষ করতে দেন। জি। চাঁদের তো কলঙ্ক থাকে, দাগ থাকে না? তাহলে কি চাঁদের আলো দেখে কি আমরা তাকাই না? তার যে সুমিষ্ট যে আপনার যে আলো দেওয়ার সেটা আমার দিকে তাকে দেখি তো। জি। তা আমি বলছি সার্বিকভাবে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অনিয়ম হয়েছে। আচ্ছা, আমার ওখানে যেমন হয়েছে তার উদাহরণ দিয়েই বলবো আমি। এখানে আপনার যিনি ইউনো, সে ইউনো ছিল এখানে আপনার প্রধান উপদেষ্টার, এখানে একজন সচিব ছিল, তার হলো পিএস এই জাতীয় কেউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সে নেতা ছিলেন, এবং তার চাচা একসময় রংপুর গাইবান্ধার দিকে এমপি ছিলেন, এবং তার নিজের আপন ছোটো বোনের হাজব্যান্ড বগুড়া 4 থেকে নির্বাচন করেছেন। আচ্ছা। আমাকে হারানোর জন্যই একটা প্ল্যান করেই ইউনো নেওয়া হয়েছে, এসপি নেওয়া হয়েছে, ডিসি নেওয়া হয়েছে। আচ্ছা। এবং আমি সেটা প্রতিবাদ করে তখনই আমি নির্বাচন, প্রথমে আমাকে ডিসি সাহেবের কাছে আমি আবেদন দিই যে ইউনো পক্ষপাতমূলক কার্যক্রম করছে, যতগুলি প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সবগুলি এক ধরনের, প্রায় ম্যাক্সিমাম, মানে জামাতের ওদের সাথে আলোচনা করে এটা করেছে। আচ্ছা।
তো সেই জন্য আমি বলেছিলাম যে এগুলি পরিবর্তন দরকার। উনি সুষ্ঠু নির্বাচন করবেন না, আমার দ্বারা আমার নির্বাচন সুষ্ঠু হবে না। সেটা আপনি আগেই জানিয়েছিলেন আগে কমিশনকে? তারপর যখন রিটার্নিং অফিসার ব্যবস্থা না নিলেন, যেহেতু উনি সহকারী রিটার্নিং অফিসার, তখন আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমি চিঠি লিখি। সেই চিঠি লেখার পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার ডিসি বরাবর আবার অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিল। আচ্ছা, সেই নির্দেশ আবার ডিজি সাহেব আমার কাছে সাক্ষী নিল, একজন এডিসি জেনারেল সাক্ষী নেওয়ার আমি বললাম এই হলো আমার প্রমাণ, আমার যে আমি করেছি তার আপন ভগিনীপতি বগুড়া 4 হলো ক্যান্ডিডেট। জি, অতএব সেখানে হতে পারে এবং ছাত্র শিবির এবং সে হচ্ছে জামাতের এমপি ক্যান্ডিডেট। হ্যাঁ, বগুড়া। আচ্ছা, অতএব এইটা যে আমি যে সাক্ষী দিলাম, এইটা রিপোর্ট এটা ডিসি সাহেব যেহেতু জামাত ফ্যামিলি জামাত, ডিসি সাহেব জামাত। হ্যাঁ, পুরাটা আমার ওখানে আমাকে টার্গেট এটা করা হয়েছে। আচ্ছা, এইটার উত্তর আর নির্বাচন কমিশন পাঠালো না পাঠানোর পরে এইভাবে নির্বাচনটা করলো। কোনোদিন সে আমার সাথে যোগাযোগ করে নাই। আমি তো একজন প্রার্থী, সে ওই জামাতের ওদের সাথে কথাবার্তা বলো, ওইভাবেই সে ওদের মুখে সাজিয়েছে। সাজানোর পর যখন এইটা রেজাল্ট হলো না, তার বাধ্য হয়ে আমি তখন তাকে সরাতে পারলাম না। সে তখন তার মতো করে সে নির্বাচনটাকে সাজালো। আচ্ছা, সাজায় এবং আমার ওখানে একটা পৌরসভার ভিতরে একটা কেন্দ্রের কথাই বলি, সপ্তাহ তো বড় সময় নেই। এই যে ওইটা সারা গোল একটা কেন্দ্র, ওখানে প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত একটা এই যে নির্বাচনের যে রেজাল্ট শিট, তাতে আমার ওখানে ভোট আছে 1113। আমি ওখানে ফার্স্ট হয়েছি। জামাত ভোট পেয়েছে 995। পরবর্তী সময় যখন ইউনো অফিস থেকে যখন ওইটা দেওয়া হলো আমাকে, সেখানে 2 জনকে 995কে দেওয়া হলো সমান সমান। আচ্ছা, এই যে আপনি 1113 ভোট পাইলেন হ্যাঁ, কিভাবে? ওই ওখানে আমার সিট আছে, ওই প্রিজাইডিং অফিসার যেখানে স্বাক্ষর করেছে, এজেন্ট সে জানাইছে? আমার এজেন্ট নিয়ে আসছে, সবার স্বাক্ষর আছে সেখানে। আচ্ছা, ওখানে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর আছে। আচ্ছা, ওইটা যখন ওখানে গেছে তখন ওখানে 995 দুজনকে দিলেন। আচ্ছা, ওটা আমি একটা মামলা করেছি একটা জায়গায়। এখানে প্রিজাইডিং মানে ওটা কি প্রিজাইডিং অফিসারের সই করা? হ্যাঁ, সই করা, আপনার সই করা। 995 স্বাক্ষর করা নাকি না, আমার 1113 হলো স্বাক্ষর করা প্রিজাইডিং অফিসার, কিন্তু সেন্ট্রালি যখন ইউনো অফিসে যখন পাঠিয়ে তখন এটা করলো। আচ্ছা, আচ্ছা, আরেকটা কেন্দ্রে আমার ওটা আটঘরের আরেকটা কেন্দ্র, ওটা হলো আপনার একটা জায়গায়, সেখানে পোলিং অফিসার একজন মহিলাকে ওখানে দেওয়া হয়েছে। ওটা হলো যাত্রাপুর বলে, যাত্রাপুর তো ওটা কে চান্দাই। সেই মহিলা পোলিং অফিসার ওখানে নাই যে আরেক জায়গায় দিয়েছে। আবার ওখানে একজন পোলিং অফিসার ছিল, তাকে তার রুমে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি এবং যখন ভোট গণনা করা হয়েছে তো তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেও সাক্ষী দেবে। এরকমভাবে ওখানে অনেকগুলি জায়গাতে তারা ওই ভোট করলো কি, তারা অনেক ভোট গুনলে পারে গোনার তো নির্দেশ দিয়েছে, ভোট গুনলে পাওয়া যাবে যেখানে ওই ধানের শীষের ভোট দাঁড়িপাল্লার ভিতরে ঢুকানো আছে। আচ্ছা, এইভাবে অনেক অনিয়ম করেছে তারা, যে মানে এই ইঞ্জিনিয়ারিং গুলো হয়েছে, এই ইঞ্জিনিয়ারিং এখন করেছে, জায়গা বেশি করেছে। আচ্ছা, আমার ওখানে এটা করেছে। যেমন পাবনা 3, সেখানে ওখানে নির্বাচনের সময় ওখানে শেষ পর্যন্ত আপনি হারলেন কত ব্যবধানে? শেষ পর্যন্ত দেখানো এখন হয়েছে? 3801 ভোট দেখাচ্ছে আমাকে। প্রথম দেখালো 1176, পরে দেখালো 1857, তারপর এখন সর্বশেষ এটা দিয়েছে। মজার ব্যাপার হলো প্রথম পর্যায়ে এই যে বাতিল যে ভোট, সেই ভোট কিন্তু সংখ্যা 6500 ছিল না। আচ্ছা, আমাকে তখন 3801 ভোটে হারানো দেখা, তখন ওখানে দেখানো হচ্ছে 6413 ভোট হলো, এরকম একটা ভোটের সংখ্যা হলো বাতিল ভোট। আচ্ছা, এবং এখানে আমি এটা কি শুধুমাত্র আপনার ভোট নাকি জামায়াতের ভোট এখানে কি আছে? না, জামাতের ভোটের ওখানে নাই। আমি বলি যেখানে ধানের শীষের ভোটে সিল মারা আছে, আচ্ছা, সেখানে দেখা যাচ্ছে আরও 2-3টা আমি খুঁজে পাবো আর কি, আর 2-3টা প্রতীকে সিল মারা হয়েছে, মেরে বাতিল করা হয়েছে। আচ্ছা, দেখা দিতে হবে। ও ইচ্ছা করে বাতিল, ইচ্ছাকৃত এটা করেছে। এবং এটা একদম ইচ্ছা করে, সেটা আপনি কিভাবে? এটা ইচ্ছাকৃত। আগে তো আমার কাছে একটা হিসাব তো আসলে এটা, তারপরে ওটা বাড়লো কি করে, এটা তদন্ত করলে পরে যখন ভোট পুনর্গণনা হবে তখন এটা বোঝা যাবে। আচ্ছা, এরকম কিছু কিছু জায়গায় আচ্ছা, ঘটনা ঘটেছে সারা বাংলাদেশ সার্বিক অর্থে। যেমন ভোট কেন্দ্রে সিল মারা, জোরকে সিল মারে না, জামাত এখানে ভোট চুরি করছে। আচ্ছা,
একই ওই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার একই। আচ্ছা, ওনারা যোগসাজশ করে আপনার যোগসাজশ বক্তব্য করে হচ্ছে কালি জি, দেয়নি, জি, কালি কালিও দেয়নি। কালি না দিয়ে তারা ভোটারকে কালিও দেয়নি, মানে okay. অনেক ক্ষেত্রে অনেককে দেয়নি না, যে আচ্ছা। একাধিকবার দেওয়ার সুযোগ আচ্ছা, পেয়েছে। আমি শেষ তার করি। মানে আপনার এখানে আমার ইঞ্জিনিয়ারিং এটা হয়েছে। করেছে, কিছুটা করেছে। জি এবং তারপর দেখেন জি যে আজকে জামাত যে দাবিটা করতেছে আর রেজানা হাসান যে দাবিটা করতেছে, রেজানা দাবিটা একদম অমূলক এবং উনি মিথ্যাচার করেছেন। মানে পরিপূর্ণ একটা নির্বাচন করে বিতর্কিত করেছেন, করেছেন আর কি। এটার জন্য মানে ওনার বক্তব্যটা কি ঠিক আছে নাকি? অবশ্যই ঠিক নেই। তার কারণ বিএনপির এই যে রেজাল্ট যেটা, জি আমি আপনার এখানে একেবারে জোর করেই বলবো না, যুক্তি দিয়ে বলবো, বিএনপি যদি এই 89 জন, সম্ভবত 89 জন যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো, তাহলে জামাতের আসন কমে আসতো 20টার নিচে। আচ্ছা, আমার ওখানে যখন বিদ্রোহী প্রার্থী ছিল 2 জন, পরে 1 জন হয়ে গেল, পরে একজনও শেষ পর্যন্ত আমাকে হারানোর জন্য ধানের শীষের বিরুদ্ধে গেল। হারানোর জন্য দাঁড়িপাল্লার পক্ষে গেল। আচ্ছা, ওটা তো কারচুপি আছেই, প্রশাসন কারচুপি, এটার সাথে যোগ হয়েছে। আচ্ছা। আওয়ামী লীগে সাবেক দুর্নীতিবাজ ভূমিমন্ত্রী, পুরো পরিবারের দুর্নীতিবাজ শামসুর রহমান শরীফ দিলু ভাই প্রয়াত, তার ছেলে সর্বশেষ যে বিনা ভোটে নির্বাচিত 24 সালে, সে লন্ডনে আছে, প্রচুর টাকা পয়সা লুটপাট করে আছে। ওখান থেকে স্কাইপে আওয়ামী লীগের নেতৃত্বকে ডেকে বলে দিল, সেখানে জামাতের ওখানে ওদের প্রতিনিধি ছিল এবং আমার যে দলের মধ্যে সাবেক এমপি জি যিনি বিদ্রোহী ছিল পরে সমর্থন করলো, জি। ওই কুচক্রি ছিল, আগের বারও ছিল, তারা থেকে ওখানে সিদ্ধান্ত দিয়ে দিল যে কোনো মূল্যে হোক হাবিবকে হারাতে হবে, ধানসিকে হারাতে হবে। এইভাবে করলো, প্রশাসন কারসাজি করে এটা হারানো হয়েছে। এখন এই জন্য আমি বলবো যে সার্বিক নির্বাচন নিয়ে যদি বিএনপি যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো, আজকে কথা বলে বলার সুযোগ থাকতো না। বিএনপি অবশ্যই বিএনপি 270 আসন পেত মিনিমাম। বিএনপির মতো বড় দল, ধরেন 270 আওয়ামী লীগের আগের নির্বাচনে আওয়ামী লীগেরও এরকম বিদ্রোহী প্রার্থী ছিল, না, বিদ্রোহী প্রার্থী বিএনপিরও ছিল তখন তো- আগেও। না, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সে কখন ছিল? 2001-এও তো বিএনপির বিদ্রোহী প্রার্থী হ্যাঁ, ছিল। ছিল। 96-তে ওইটা এত ছিল না। আচ্ছা, এইবার যেটা আওয়ামী লীগ যেবার 2024 সালে আওয়ামী লীগ ভোটারদের আচ্ছা, আনার জন্য, সেইটা অন্য আরেকটা তারা আলোচনা। আপনি একাধিক বলতে বিদ্রোহী পারেন প্রার্থী এত দিয়েছিল। ছিল না, কিন্তু এত ছিল না। যেহেতু বিএনপির এই যে 17 বছরে ত্যাগ তিতিক্ষা অনেক বেশি, যেমন আপনার ওখানেই দেখবেন যে ক্যান্ডিডেট যারা একাধিক, নিশ্চয়ই অ্যাপ্লিকেন্ট ছিল, তাদের না, ত্যাগ এত বেশি। ওরা ইচ্ছা করে সব জায়গায় সব এক ত্যাগ ছিল আচ্ছা, না। কিন্তু রেজওয়ানা হাসানের আমিও এই রেজানা হাসান বক্তব্য, যেটা বলেছে, জি রেজানার কথাটা আমি মোটেই সমর্থন করি না। এবং জামাত ইসলামের ভোট ছিল সর্বশেষ হলো 8%। তারা 54 বছর স্বাধীনতা, 54 বছর বয়সে একবার বিএনপির সাথে 91 সালে কিছুটা সমাজের দিকে 18টা আসন পেয়েছিল। আর 4 দলের জোটগতভাবে তারা 2001 17টা আসন পেয়েছিল। জি এই 35টা আসন বাদ দিয়ে টোটালি সারা এই বাংলাদেশের জনতা মাত্র 53টা আসন তারা পেয়েছে, মাত্র 53টা আসন জি। পেয়েছে। তারা 31% ভোট পাবে, 70টা আসন পাবে, তারপর তারা বলবে যে কারচুপি হয়েছে, এটা কথা একেবারে অমূলক। আওয়ামী লীগ এখানে মানে রেজওয়ানা জামাতকে ভোট হাসানের দেবে। ইয়েটাও, বক্তব্যটাও রেজওয়ানা ভুল, আর জামাতের totally বক্তব্যটাও মিথ্যা, ভুল। এবং এটা একটা নির্বাচনকে সে এটা বিতর্কিত করার জন্য এই কাজটা করেছে। আচ্ছা। এবং এখানে যে কথাটা বলে যে একটা মানুষ জামাতকে কেন ভোটটা দিবে বলেন আপনি, কেন, কোন কারণে দেবে? স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল না। এখন বলতে পারেন এই কথা এখন শুনতে চান, হ্যাঁ অবশ্যই শুনতে চাই। যদি বিএনপি স্বতন্ত্র প্রার্থী না থাকতো তাহলে সেটা প্রমাণ হয়েই যেতে পার, 270 আসন পাওয়ার মধ্যে দিয়ে প্রমাণ জামাতকে পরিত্যাগ করেছে। এবং এই যে 15.5 বছর তাদের যে ওই যে যুদ্ধ অপরাধের দায়ে তাদের বিচার হওয়ার সময় তাদের যে লোকজন রাস্তায় জীবন দিয়েছে, কিছু আহত হয়েছে, কারাগারে গেছে, এরপর এই 15.5 বছর একটা জায়গায় দেখান জামাত তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, লোডশেডিংয়ের বৃদ্ধি, সারের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন সংগ্রাম মিছিল করতে কোথাও গুলি খেয়ে রাজপথে মারা গেছে, একটা জায়গায় দেখান, একটা জায়গায় দেখাতে পারবেন না। এবং তারা সেখানে তাদের কোনো গোপন বৈঠক করতে গিয়ে তাদের মেয়ে কর্মী ধরা পড়েছে, ছাত্রী সংস্থার কর্মী ধরা পড়েছে, তাদের কর্মী ধরা পড়েছে, কিন্তু রাজপথে মিছিল করতে গিয়ে আমাদের যেমন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গায় যেমন আমাদের কর্মীদের ডাইরেক্ট গুলি করে পুলিশ মেরেছে বা আওয়ামী লীগের লোকেরা মেরেছে। আমি নিজেও মিরপুরে গেছি, আমি আহত হয়েছি, আমি একটা সিনিয়র মানুষ, আমি পাবনা জেলা বিন্দু আহ্বায়ক, আমাকে ওখানে সেই রাস্তায় আমাকে এমনভাবে পিটান হলো, আমার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তো ছুরিকা হাতে হয়তো মৃত্যুর হাতে বেঁচে আসে, মারাই গেছে। তারা কেন তাদেরকে ভোট দেবে? আচ্ছা, কোন কারণ, কি কাজটা তারা করেছে? আচ্ছা, দেশের জন্য কোন কাজ করেছে, দেশের মানুষের আন্দোলনের জন্য কোন কাজ করেছে, দেশের মানুষের স্বার্থের কোন কাজটা করেছে? আর বিএনপি এই যে 1 কোটি লোক আমরা আসামি, আচ্ছা। 1 লক্ষের মধ্যে মামলা,
আমরা কতবার আমরা রিমান্ডে আচ্ছা, গেছি, এই কতবার কথার উত্তর আহত আমি হয়েছি। আমি এই জন্য বলি যেমন আপনার কাছে যে তাদের রেখে ভোট দিলাম দেওয়ার, যে জামাতের তাদের আসলে তাদের এরকম এত কোনো কিছু ভোট আছে কিনা। পাওয়ার, এত ভোট পাওয়ার এখানে কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, আওয়ামী লীগ যদি ভোট না আচ্ছা, দিত, আমরা তাদের ভোট আমরা আবার 10%, আসবো। 12% ফারুক হাসান, দিতে আপনার কাছে পারত। প্রশ্ন হচ্ছে যে আপনি নিজেও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনি কি বলবেন যে এই যে উনি যে অভিযোগটা করলেন যে কৌশলে হারানোর জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যত রকমের উপাদান দরকার, ধরেন প্রশাসনের সর্বস্তর, যেমন ডিসি, এসপি, আপনার ইউএনও, তারপরে হচ্ছে যাদেরকে পোলিং অফিসার বা নির্বাচনের রিটার্নিং অফিসার যারা ছিলেন, এই সব জায়গায় ইঞ্জিনিয়ারিং করে কি এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা এখন যেভাবে প্রশ্ন তোলা হচ্ছে, প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা? আর রেজওয়ানা হাসানের বক্তব্য, আপনি কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং আসলেই হয়েছে এবং উগ্রবাদী শব্দটা ব্যবহার করলেও এটা জামাতকে মিন করে তারা এই কথাটা তিনি বলেছেন কিনা, যে তাদেরকে ঠেকিয়েছেন? ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলি, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন নিয়ে অনেকেরই অনেক অভিযোগ আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যেহেতু 13টি নির্বাচন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, এই 13টি নির্বাচনের মধ্যে সবচাইতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আমি মনে করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং এই নির্বাচনের যে সবচাইতে বড় অ্যাচিভমেন্ট যেটা, এই যে এই নির্বাচনে প্রাণহানির সংখ্যা একবারেই 0, যে কোনো প্রাণহানি হয় নাই। দ্বিতীয়ত, এই নির্বাচনে আমরা ব্যাপক যে ভোটারের উপস্থিতি, যেটা নিয়ে আমরা নিজেরাও শঙ্কায় ছিলাম যে আসলে জনগণ যেহেতু দীর্ঘ 15-16 বছর ভোট দিতে পারে নাই, একটা হিউজ অ্যামাউন্ট অফ ইয়াং পিপল, এরা বিগত 15 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, এরা অ্যাকচুয়ালি আসলে ভোট কেন্দ্রে সঠিকভাবে যেতে পারবে কিনা, ভোট কেন্দ্রের পরিবেশটা কীরকম থাকবে, নির্বাচনী আমেজ আসলে ওভাবে ক্রিয়েট হবে কিনা, এই যে নানামুখী আশঙ্কা, এই আশঙ্কা উড়িয়ে আমরা কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পেয়েছি। এখন আসলে অভিযোগগুলো কোন জায়গা থেকে আসছে আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি অভিযোগ করছে, ঠিক বিএনপি যে জায়গায় পরাজিত হয়েছে ঠিক ওই আসনগুলোতে। আবার সেম জায়গা থেকে আপনি যদি দেখবেন বা খেয়াল করবেন, জামাত একই অভিযোগ করছে ঠিক ওই জায়গায় যে জায়গাতে তাদের প্রার্থীরা পরাজিত হয়েছে। বিএনপি এবং আওয়ামী লীগ, আপনার জামাত, দুই দলেই দেখবেন তারা যে সকল আসনে বিজয়ী হয়েছে ওই আসনগুলি নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, সমালোচনা নেই, অভিযোগ অনুযোগ কোনোটাই নেই। মানে ওই সকল আসনে নির্বাচনটা অবাধ সুষ্ঠু হয়েছে। বাট যে আসনে বিএনপি হেরেছে সেখানেই প্রবলেম, আবার যে আসনে জামাত হেরেছে সেখানেও প্রবলেম, মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। অদ্ভুত। তো এই অভিযোগ বিগত সময়েও ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। তো এটাকে আসলে আমি খুব মেজর অ্যাঙ্গেল থেকে দেখি না বা দেখার চিন্তাও করি না। যেহেতু নির্বাচনটি অবাধ সুষ্ঠু হয়েছে, আমরা আসলে এই নির্বাচনের যেটা ধারা, যে একটা ইতিহাস, যে একটা নর্মস আমরা ইতিমধ্যে তৈরি করেছি, এটা আসলে আমরা কন্টিনিউ করতে চাই, ধরে রাখতে চাই। দ্বিতীয়ত, এবার আসেন এই যে নাম নেওয়া নিয়ে একটা প্রশ্নকে যখন আগে আমার মেজর ভাইকে আপনি করলেন, আখতারুজ্জামান সাহেবকে প্রশ্ন করলেন যে রেজওয়ানা হাসানের নামটা জামাতের তালিকা থেকে আসছে বা এইটা আসছে, তারা বলছেন যে না, আসে নাই। না, আপনি এরকম একটা প্রশ্ন করেছিলেন আগে। যাই হোক, এখন দেখেন 5ই আগস্টের পরে এই যে ইন্টারিম সরকার যে ফর্ম হলো, এটা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে হয়েছে। মানে এই বিগত 54-55 বছরে এরকম কোনো এনভায়রনমেন্ট আমরা কিন্তু দেখি নাই, পাই নাই, হয় নাই। সুতরাং এটা একটা টোটালি ভিন্ন রকম একটা এনভায়রনমেন্ট, যে বাংলাদেশের একটা রানিং গভর্নমেন্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে, এরকম পরিবেশ থেকে 55 বছর আসে নাই। তো যেহেতু এবারেই প্রথম এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে আসলে দেশটাকে কিভাবে আমরা রান করাবো, সামনের দিকে এগিয়ে নেব, ওই সময় আসলে বিএনপি বলেন, বিএনপি তো বড় দল, নাম্বার 1 পলিটিক্যাল পার্টি নিঃসন্দেহে, তো ওরাও তো আসলে বুঝতে পারে না যে এই মোমেন্টে আমরা কি করব। তারপরে জামাত ইসলাম সেম। তো ওই জায়গাতে সেনাবাহিনী একটা স্টেক নিয়ে তারা কিন্তু হালটা ধরেছিলেন, এবং সেনাপ্রধানকে স্যালুট জানাতেই হয়। তিনি যদি ওই মোমেন্টে হাল না ধরতেন তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন দিকে যেতেই পারতো না। আমি যে পয়েন্টে আসবো, ধরেন জামাতের তালিকা থেকেই একজন আসছে, ফর এক্সাম্পল সেটা রেজওয়ানা হোক বা অন্য কেউ হোক, হোয়াট এভার, বা বিএনপির তালিকা থেকে আসছে। এখন বিএনপির তালিকা থেকে বা জামাতের তালিকা থেকে আসলে পরবর্তীতে তার প্রত্যেকটা কর্মকাণ্ডকে বিএনপি বা জামাত সমর্থন করবে, এটা আপনি কেন ভাবেন? যেমন ধরেন ডক্টর খলিল সাহেব, বিএনপি কিন্তু কিছুদিন আগে উনার বিরুদ্ধে একবারে কড়া বক্তব্য এবং ওনার পদত্যাগও দাবি করছে। তো সেই খলিলকে বিএনপি এখন তার এই গভর্নমেন্টে ফরেন মিনিস্টার বানায় নেই, তাহলে তো ওই প্রশ্নটা এখানেও করা যায়। তো সুতরাং আমার তালিকা থেকে আসছে, দ্যাট মিনস আমি এখানে প্রশ্ন করতে পারবো না, তার কর্মকাণ্ডের সমালোচনা করতে পারবো না, এটা আসলে ভাববার কোনো কারণ নেই। সুতরাং রেজওয়ানা হাসান গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন, আমি যদি এই বক্তব্যে আসি, আমি মনে করি যে এই 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে অনেকেই এখন অতি বিএনপি সাজার চেষ্টা করছেন,
যেমনটা আমরা বিগত 15-16 বছর দেখেছি যে অতি আওয়ামী লীগ হওয়ার একটা ব্যাপক প্রবণতা, সেটা সাংবাদিক বলেন, সিভিল সোসাইটি বলেন, ওই বিজনেসম্যান বলেন। কোনো বিজনেসম্যান তো বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আমি বা আমরা জীবদ্দশায় আপনার পাশে থাকতে চাই, এমনকি মৃত্যুর পরও আপনার সাথে থাকতে চাই, এরকম বক্তব্য দিয়েছে। আবার অনেক গণমাধ্যমকে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানকে বাংলাদেশের নাম্বার 1 ভিলেন বানিয়েছিল। ঠিক একই গণমাধ্যম, একই ইন্ডাস্ট্রি, একই ফ্যাক্টরি, একই কারখানা, এখন তারেক রহমান বাংলাদেশের নাম্বার 1 হিরো। তো সুতরাং এগুলো তো আমাদের একবারে উজ্জ্বল উদাহরণ না, কিন্তু এই বক্তব্য আমি আসবো রেজওয়ানা হাসান কিংবা তার যে টিম যারা বিগত সময় দায়িত্ব পালন করেছে, এদেরকে নিয়ে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কোনো সুযোগ নেই। এদের প্রত্যেকের নামে কম কিংবা বেশি অভিযোগ আছে, অনুযোগ আছে। এখন অনেকেই হয়তো তাদের এই যে অভিযোগ, অনুযোগ বা সমালোচনা বা এই যে ধরেন যে করাপশনের যে নানা রকম নিউজ ইতিমধ্যে বের হচ্ছে, এগুলোকে ঢাকার জন্য হয়তো বা এরকম হতে পারে যে অতি বিএনপি সাজার একটা প্রবণতা। তিনি যেমন এই যে বক্তব্যে বলেছেন উগ্রবাদী বা উগ্রপন্থীদের আসতে দেন নাই, আসতে দেন নাই কোথায়? পাওয়ারে। তাহলে নিশ্চয়ই যে সকল রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি কিংবা ব্যক্তি এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল বা করেছে, তাদের মধ্যেই কোনো না কোনো গ্রুপ, দল বা ব্যক্তি উগ্রবাদী, ওদেরকে মিন করেছে। যারা ইলেকশনে অংশগ্রহণ করে নাই তাদেরকে কিন্তু তিনি মিন করেন নাই, যারা করেছে তাদেরকে মিন করেছে। তাহলে এখন বিএনপির সাথে যারা এলাই, এরা তো ইসলামপন্থী ওরকম দল না, বা ইসলামপন্থী বা কোনো পলিটিক্যাল পার্টিও বিএনপির সাথে নাই। জামাত ইসলাম 11 দলীয় জোট করেছে, ওখানে ইসলামপন্থী এবার ওই সব 6-7টা বোধ হয় না, বেশি বেরো মোটা থেকে মানে ইসলামপন্থীদের নিয়েই 2-1টা বোধ হয় লিবারেল দল আছে, তো তাদেরকেই মানে সভাপতি মিন করেছে, এটা ধরে নেওয়া যায়। তো সেই জায়গা থেকে তিনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এরকম আসলে বক্তব্য দিতে পারেন কিনা, এটা একটা বড় প্রশ্নের বিষয়, বড় প্রশ্ন। বিকজ তিনি কিন্তু ওই নির্বাচনের দায়িত্বে ছিলেন, স্টিল নাও, মানে ওই মোমেন্টে তিনি পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সরকারের অংশ। তিনি সরকারের অংশ থেকে তার আমলে, তার কন্ডাক্টে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনি এখন এসে ওই নির্বাচন নিয়ে যদি প্রশ্ন তোলেন, তাহলে সম্ভবতই ওই আঙ্গুলটা আপনার দিকেই যাবে। এখন তিনি আসলে তার এই যে বিগত সময়ের এবং তার হাজব্যান্ডের নিয়ে আমাদের আখতারুজ্জামান ভাইও বললেন যে অনেক এরকম ধরেন যে ফিরিস্তি কিন্তু আছে। হ্যাঁ, তিনি কার সেই বিশাল সাম্রাজ্য টেকেল দিয়েছেন, সেটাকে ধরে রেখেছেন, এটাও কিন্তু আমরা জানি। তো সুতরাং এই যে একটা ব্যবসায়িক সাম্রাজ্য ধরে রাখার যে বিগত সময়ের একটা হিস্ট্রি তার মানে আসছে ব্যাকগ্রাউন্ডে, এটাকে আসলে লিগালাইজ করার জন্য, ঢাকার জন্য, কিংবা কোনো না কোনোভাবে যদি নিজেকে অতি বিএনপি প্রমাণ করা যায়, তাহলে হয়তো বা বিএনপি গভর্নমেন্ট এই বিষয়গুলো নিয়ে খুব একটা নাড়াচাড়া করবে না, বা বিএনপির যেহেতু নেতৃত্বাধীন এখন সরকার, মিডিয়াও হয়তো বা এই বিষয়টা নিয়ে খুব একটা নাড়াচাড়া করবে না। এই ভাবনা থেকে তিনি হয়তো বা নিজেকে বিএনপি মনা বা অতি বিএনপি প্রমাণ করার একটা চেষ্টা থেকে এই কাজটা করেছেন। তবে এটা যে বিএনপির জন্য একটা বড় ধরনের হিতে বিপরীত হয়ে যাবে, এটা তিনিও ভাবেন নাই। তবে বিএনপিকে ভাবতে হবে। আমি আবারও বলছি, অতি বিএনপি সাজার যারাই চেষ্টা করবে, এরা প্রত্যেকেই বিএনপির জন্য হার্মফুল, ক্ষতিকর, যেটা বিগত 15-16 বছর আওয়ামী লীগের আমলে আমরা একবারে প্রমাণ সহ দেখেছি। আচ্ছা, তাহলে ছোট করে বলবেন যে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছে জামাত। অফকোর্স করা উচিত। তাকে কে জিজ্ঞাসাবাদ করবে? গভর্নমেন্ট কোন সংস্থা? সরকারের এজেন্সিগুলো করবে, গোয়েন্দা সংস্থা করবে, পুলিশ করবে, র্যাব করবে, তাদের দায়িত্ব। তারা তো এখন আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে। আচ্ছা আচ্ছা, মেজর আখতারুজ্জামান, আপনি যদি একটু বলেন যে আওয়ামী লীগের সময়ে নানা চড়াই উতরাই পেরিয়ে আপনি বিএনপিতে যখন ছিলেন, বিএনপিতেও আপনি চড়াই উতরাই পার করেছেন এবং শেষ পর্যন্ত জামাতে যোগ দিলেন। অনেকের ধারণা ছিল জামাতে যোগ দেওয়ার উদ্দেশ্য ছিল আপনার হয়তো নির্বাচন করা, সেই নির্বাচনেও আপনাকে দেখলাম না। এখন জামাতে যোগ দেওয়ার পর আমরা বাংলাদেশ সাধারণত দেখি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়। জামায়াতে আপনি যোগ দিলেন কি চিন্তা করে? আপনি যদিও এই বিষয়ে বলেছেন, কিন্তু এর সাথে এটা কি যুক্ত করবেন যে এখন কি আপনার মনে হয় যে আপনার সাবেক সহকর্মী অনেকেই মন্ত্রী, এমপি হয়েছেন, নিশ্চয়ই তাদের সাথে দেখা সাক্ষাৎ অথবা কথাবার্তা হয়, আপনার কি মনে হয় কোনো সময় যে ভুল হয়েছে জামাতে জয়েন করে? এবং একই সাথে তার যেই প্রশ্নগুলো উত্থাপন তিনি করেছেন যে গত 16-17 বছর বিএনপির যে স্যাক্রিফাইস, রাজপথে বিএনপি যেভাবে মানে তুলেছে, মানে বিভিন্ন ইস্যুতে আওয়াজ তুলেছে, এবং যেভাবে তাদের যে ত্যাগ, মার খাওয়া, জেলে যাওয়া, গুম হওয়া, হত্যাকাণ্ডের শিকার হওয়া, সেভাবে জামাতের কোনো কিছু নাই বলে তিনি অভিযোগ করেছেন। দুটি বিষয় দেখেন, আপনি প্রশ্নটা ব্যক্তিগতভাবে করেছেন। আমি দলে যোগদান করেছি জেনে বুঝেই, আচ্ছা, এবং আদর্শিকভাবেই আমি অংশগ্রহণ করেছি। আদর্শগত কারণে আমি তো বিএনপিতে ছিলাম না, জি, আমি দল পরিবর্তন করি নাই। আমি 2022 সন থেকে বিএনপি থেকে বহিষ্কৃত, অর্থাৎ বিএনপির কোনো পদ, পদবি এবং সাধারণ সদস্য পদ আমার ছিল না।
জি। রাজনৈতিক পরিচয়বিহীন ব্যক্তি ছিলাম। কাজে আমি বিএনপি তো আমাকে নিয়ে যাবে না, নিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ যেহেতু আমাকে নেয় 3 বছর। ফলে আমি দেখেছি বেটার বিকল্প কি। আমি জাতীয়তাবাদী রাজনীতি করি, সে জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম বিকল্প কি, এবং সেখানে ধর্মভিত্তিক চেতনা আছে। যেহেতু আমরা বাংলাদেশের 90% মুসলমান, মুসলমানের ইচ্ছা, মুসলমানের আশা আকাঙ্ক্ষা কোথায় গেলে প্রতিফলিত হবে। জি। এখন আমার বয়স হয়েছে, আমাদের বাংলাদেশে সবসময় কি হয়, বয়স বাড়লে পরে আমরা অনেক বেশি ধার্মিক হয়ে যাই, ধর্মের প্রতি আমাদের আনুগত্য বেড়ে যায়। আমার যখন ইয়াং বয়স ছিল তখন মনে করতাম নিজেই সব কিছু করতে পারবো, অনেক সময় আল্লাহর নাম নিয়েছি বা নেই। কিন্তু এখন প্রতি পদে পদে আল্লাহর নাম নেই, ইনশাল্লাহ বলি, মাশাল্লাহ বলি। কেন? মনে হয় যে আমি একা এখন আর পারবো না, একা কোনো কিছু করার মতো ক্ষমতা আমার রহিত হয়ে গেছে। কিন্তু আমি যদি আমার সেই ঐশ্বরিক ক্ষমতাটা পাই, তা আমি অনেক কিছু করতে পারবো। সেই চিন্তা চেতনা থেকে আমি মনে করেছি বিএনপির থেকে যদি পরিবর্তন করতে হয়, আমাকে নতুন রাজনীতি পরিচয় যেতে হয়। হয়তো অনেকে প্রশ্ন করতে পারে আপনার 75 বছর বয়স, রাজনীতি করার দরকারটা কি? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি যেটা মনে করি যে আমি দেখছি যে রাজনীতিতে এখনো, যেমন আপনি প্রথম যে হেডলাইন দিয়েছেন, নেতা বদলায়, দল বদলায়, জি, কিন্তু জনগণের ভাগ্য আশার পরিবর্তন প্রতিফলন হয় না। জি। তা আমিও মনে করি জনগণের ভাগ্য পরিবর্তন হয় না, এই জন্য যেহেতু আমরা সঠিক নেতৃত্ব দিতে পারি না। আচ্ছা। আমরা দল বদলায় যাই, আমরা নেতা বদলায় যাই। কাজে আমি মনে করি এই জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমার কিছু করার মতো কন্ট্রিবিউশন এখনো আমার আছে, আচ্ছা। এখনো আমি করতে পারবো বলে মনে করি। এখন তার জন্য ব্যক্তি হিসাবে করলে তো হবে না। আপনি একটা মিডিয়া হাউস করে মিডিয়া ভাই বলছেন, জি। আপনি দেশ সেবা করছেন, জি। দেশের জনগণের কল্যাণের কথা বলছেন। কারণ আমি তো মিডিয়া চালাতে পারবো না, আমার তো এখন আমি তৈরি করতে পারবো না, তাই না? জি। নতুন করে রাজনৈতিক দলও করতে পারবো না, সে করার সময় বয়স নাই। এটা ফারুক সাহেবের বয়স আছে, তারা এখন শুরু করতে পারতো রাজনীতি দল, কিন্তু হাবিব সাহেবেরও বয়স নাই। এখন আমাদেরকে একটা পরিপক্ক রাজনীতি দলে যেতে হবে। সেই দৃষ্টিভঙ্গিতে আমি রাজনীতি দলে যোগদান করেছি, এবং আমি কোনো কম্পারেটিভ স্টেটমেন্ট দেব না। আমি কে ভালো কে মন্দ, একজন ভালোই মন্দ সেটা বলবো না, কিন্তু আমি মনে করি আমার কাছে, যেহেতু আমি দলবিহীন ছিলাম, আমার কাছে ভালো বিকল্প মনে হয়েছে জামাতকে। আমি সেই জন্য জামাতে অংশগ্রহণ করেছি। এই জন্য আমার কোনো রিগ্রেট নাই, আমার কোনো পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। মন্ত্রী হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে অনেকবার দিয়েছে, বহুবার দিয়েছে। অফার আমি আমার দলের থেকে পেয়েছি, অন্যভাবে আমাকে মূলা দেখায় মন্ত্রী মানুষ দেওয়া হয়েছে। মন্ত্রী হওয়াটাই জীবনে আমার লক্ষ্য না। আচ্ছা। আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি রাজনৈতিক কর্মী হিসাবে জনগণের ভাগ্য পরিবর্তন, যেটা আজকে আপনার সাবজেক্ট, সেই পরিবর্তনে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি কিনা। আজকে রেদওয়ানার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, সব কিছু ঊর্ধ্বে আমি একটা কথা বলবো। রেদওয়ানা তার নিজের ইচ্ছা নিজেই স্বীকার করেছেন, সে শপথ ভঙ্গ করেছে। কারণ সে শপথ নিয়েছিল কারোর প্রতি রাগ অনুরাগ বশবর্তী হয়ে কোনো কাজ করবে না, বিরাগের বশবর্তী কোনো কাজ করবে না। আচ্ছা। তার মানে সে কোনো একটি পক্ষের বিরাগের কাজ করেছে, তার বিরুদ্ধে কাজ করে, তাহলে সরাসরি শপথ লঙ্ঘন করেছে। এটা হাবিব সাহেব, ফারুক সাহেবের কাছে বললাম, জনগণের কাছে বললাম, যেই মহিলা যে মন্ত্রী শপথ করেছে আমি কোনো রাগ অনুরাগ বা কারোর বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না, জি। সেইখানে সে স্পষ্ট করে চ্যানেল আই নিউজে বলতেছে যে আমি উগ্রবাদীদেরকে ক্ষমতায় আসতে দেই নাই, অর্থাৎ উগ্রবাদীদের প্রতি সে বিরাগ আচরণ করেছে। উগ্রবাদী রাষ্ট্রের কাছে অপরাধী হবে তখনই যখন আদালত তাকে অপরাধী সাব্যস্ত করবে। যে কোনো মানুষ উগ্রবাদী হতে পারে, উগ্রবাদী মানে নেগেটিভ কিছু না। জি। আমি আমার দাবিতে অনড় থাকবো, আপোষহীন থাকবো, এটাকে অনেক উগ্রবাদী বলতে পারে। জি। আমি আপনাকে বাধ্য নাও করতে পারি, কিন্তু আমি আমার জায়গা থেকে নড়বো না। আচ্ছা। আমি তো আপনার কোনো চাপ সৃষ্টি করছি না। জি। কাজে এইখানে আমি মনে করি ওনার এই বিচারের মধ্যে আনার দরকার। আর আমার যে অনেক মন্ত্রী বন্ধুরা হয়েছেন, দেখেন এই এতগুলো মন্ত্রীর মধ্যে এমন অনেক মন্ত্রী আছে যারা 15 বছর নাকে তেল দিয়ে ঘুমাইছে, রাস্তা ঘাটে নামে নাই। আমার ভাই হাবিব উইল বেয়ার মি আউট। অনেক বড় মন্ত্রী হয়েছেন যাদেরকে কোনদিন রাজপথে দেখা যায় নাই। অনেক বড় মন্ত্রী আছে, লন্ডন থেকে মন্ত্রী হয়েছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব অত্যন্ত যোগ্য ব্যক্তি, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, কিন্তু এই রাষ্ট্রের এই বৈষম্য কি বলে ওই
স্বৈরাচার সরকার বা ফেসিস্ট সরকার পতনে তার ন্যূনতম অবদান নাই, ষড়যন্ত্র থাকতে পারে, ষড়যন্ত্র, রাজপথে তার কোনো অবদান নাই।